না, চিনতে পারেনি রণদেব চৌধুরী, মানে তার আদরের রনিদা। চেনার উপায়ও নেই। প্লাস্টিক সার্জারির গুণে মুখের আদল পুরো বদলে গেছে। কল্যাণপুরের বিডিওর দায়িত্ব নিয়ে সবে জয়েন করেছে মাধবী। তার জীবনে কত ঘটনার সাক্ষী এই অঞ্চল। রাত্রে বিছানায় নিজেকে এলিয়ে দিয়ে স্মৃতির অতলে তলিয়ে যেতে থাকে। হারিয়ে যাওয়া কত ছবি ভেসে ওঠে মনের ক্যানভাসে। তার শৈশব আর কৈশোর কেটেছে এই কল্যাণপুরে। প্রায় 15 বছর আগে উচ্চশিক্ষার জন্য যেতে হয়েছিল পুনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পরে সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বিডিওর পদে। রনিদা একই রকম আছে, যেন আরও সুন্দর মনে হলো। কথাবার্তার ধরন না, সেখানেও বিশেষ কোনো পরিবর্তন নেই, শুধু একটু পরিণত ও আত্মবিশ্বাসের ছোঁয়া লেগেছে। রনিদার মানে মাসিমা, রনিদার মাসিমা ও তার মা সম্পর্কে সই। সেই হিসাবেই মাসিমা রনিদাকে বলেছিলেন বোন হিসাবে একটু আধটু পড়াশুনো দেখিয়ে দিতে। অবাধ যাতায়াত ছিল দুজনের দুই বাড়িতে। ছোট থেকেই মাধবী খুব দুরন্ত ছিল। মাঝে মধ্যেই নানা রকম আবদার। তার বাবা বাইরে থাকে, বেশি আদরে যা হয় আর কি। ছোট থেকেই রনির খুব ন্যাওটা। রনি ছাড়া ওর পড়াশুনো হয়ই না। মাধবীর ভালো রেজাল্টের সিংহভাগ কৃতিত্ব রনির। আসলে রনি নিজেই এক কৃতী ছাত্র। নিজে যেমন পরিশ্রম করে একইভাবে চায় মাধবীও সেই অনুযায়ী খাটুক। এইচএসে ভালো রেজাল্ট করার পর রনি ওর প্রিয় বিষয় কেমিস্ট্রি নিয়ে ভর্তি হলো কলেজে। মাধবী ওর প্রিয় রেজাল্টে খুব খুশি, কিন্তু মুশকিল হলো এখন রনি মাধবীকে বেশি সময় দিতে পারে না। আর রনিদার পড়াশুনোকে তার বেশি ভালোবাসে ভাবলেই তার রাগ হয়। সেও তার 8ম শ্রেণীর সিলেবাস দ্রুত শেষ করতে থাকে। ভালো ফল করলে রনিদা খুশি হয়, এই ভেবেই সে পড়াশুনো করে চলে। সেদিন দুপুরবেলায় বাড়িতে কেউ নেই। মা গেছেন তার প্রিয় সইয়ের বাড়িতে। পড়ার খেয়ালে লক্ষ্য করেনি ঘড়ির কাঁটা 1টা ছুঁয়েছে। তাড়াতাড়ি স্নান করার জন্য তৈরি হয়। জামা কাপড় ছেড়ে স্নান ঘরে ঢোকে। হঠাৎই দীর্ঘদিন পরে অতি পরিচিত এক গলায় তার নাম ধরে ডাকায় স্থির থাকতে পারে না সে। কোনো ক্রমে কাঁচা টেপ জামাটা গলিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলল। রনিদা! হাত ধরে টানতে টানতে ভিতরে ঘরে ঢোকালো। এত দেরি করে এলে কেন? অভিমানে চোখ ছলছল মাধবীর। রনি অবাক হয়ে তাকিয়ে থাকে মাধবীর দিকে। মাধবীর এই রূপ সে দেখেনি কোনোদিনও। ছোট টেপ জামাটার মধ্যে দিয়ে কৈশোরের পুষ্টি নিয়ে যেন উঁকি মারছে তার বক্ষ সৌন্দর্যের ফল দুখানি। রনির শরীর বারবারই শিহরিত হতে থাকলো। মনে হলো কোনোভাবে হাত ছাড়িয়ে দৌড়ে পালায়, কিন্তু পা দুটো যেন আটকে রয়েছে চুম্বকের মতো মেঝেতে। আজকে আসি তাহলে, কোনোভাবে বলে রনি। এসেই চলে যাবে? খুব মজা না? রনিকে সামনে থেকেই জড়িয়ে ধরে বিছানায় বসানোর চেষ্টা করে। ওর বুক ছুঁয়ে যায় রনির শরীর। একটা মেয়েলি গন্ধে স্পর্শে মাথাটা যেন কেমন করতে থাকে তার। আবেগঘন মুহূর্তে দুটি ঠোঁটে ঝরে পড়ে ভালোবাসার পরাগ রেণু। 7 রঙা রামধনু আলো জড়িয়ে রাখে মাধবীর মুখখানিতে। দুটি উষ্ণ ঠোঁট পরস্পর থেকে যেন সমস্ত নির্যাস শুষে নিতে থাকে। রনি আর পারে না। তার সমস্ত উচ্ছ্বাস তরল আগুন হয়ে বেরিয়ে আসে। তার বন্ধন আলগা হয়ে আসে। কি অবস্থা? এইভাবে বাইরে বের হবে কি করে? খিলখিল করে হেসে ওঠে মাধবী। অপ্রস্তুত রনি। আমার স্নানের আগে তুমি বরং ঘুরে এসো বাথরুম থেকে। মাধবীর সাবলীলতায় অবাক হয় রনি। বেশ কয়েকদিন হলো রনির দেখা নেই। মাধবী একদিন হন্তদন্ত হয়ে রনির বাড়িতে যায়। কি হলো? পড়া নিয়ে সমস্যা? উপরের ঘরে আছে যা,
মাসিমা ওকে দেখে বলেন। হাসতে হাসতে উঠে যায়। দেখে রনি সেখানে নিজের মনের সেমেস্টারের পড়া তৈরি করছে। মাধবী ঘরে ঢোকে, তার বই খাতা রেখে রনিরটাও সরিয়ে নেয়। বলি, ব্যাপারটা কি? সামনে পরীক্ষা আমার, আর তুমি যাচ্ছ না কেন এই সময় আমার কাছে? শেষে আমাকেই আসতে হলো। কত সময় নষ্ট হলো বলো। ঢুকেই বকবক করতে লাগলো। আচ্ছা, বুঝলাম, পরীক্ষা তো আমারও সামনে, তো কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলতো, দেখিয়ে দিচ্ছি। সমস্যা? সব থেকে বড় সমস্যা তো তুমি। সব সময় যদি তোমার কথা মনে হয় তাহলে পড়ি কী করে বলো? রনির উত্তরে হেসে বলে উঠল মাধবী। উফ, এই মেয়ে, তুই না, একটা ভালো খবর বলি শোনো। বাবা এসেছে ছুটিতে। তুমি তো জানো গতকাল মা বলছিল যে আমাদের দুইজনের বিয়ে হলে সুন্দর মানাবে। এটা নাকি মাসিমারও ইচ্ছে। রনিকে থামিয়ে উত্তর দেয় সে। এইটুকু মেয়ে বিয়ের নাম শুনে নাচতে নাচতে চলে এসেছে, পড়াশুনো সব গেল। রনি চোখ কপালে তুলে বলল। সেদিন কি ছোট মনে হয়েছিল? ফিসফিস করে বলল মাধবী। না, তা অবশ্য মনে হয়নি, কিন্তু এখন তো আমাদের বড় হওয়ার সময়। এই সময় এইসব মাথায় রাখলে পড়বি কী করে? এখন সব কিছুকেই পাশে সরিয়ে রেখে আগে নিজেকে তৈরি কর, যেমন আমি চেষ্টা করে যাচ্ছি। বুঝলি পাগলি? রনির চোখ কপালে তুলে বলে। শোনো রনিদা, আমি যা মনে করি তাই হয়। যেমন এই পরীক্ষায় আমি প্রথম হব, তোমাকে কথা দিচ্ছি আমার মার্কসের কাছাকাছি কেউ থাকবে না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করবই। আর সবশেষে মুখটা রনির কাছে নিয়ে গিয়ে হেসে বলে, তোমাকেই আমি বিয়ে করব। বাহ, তার মানে আমার মতামতের দাম নেই। এইটুকু মেয়ে, তার কি দাপট! এইটুকু? বেশ, তাহলে আমি তোমার কোলে গিয়ে বসছি। দেখো যেন কোনো গোলমাল না হয়। আর চোখে তাকিয়ে আবার হাসতে হাসতে বলে ওঠে, মনে হচ্ছে গোলমালটা শুরু হয়ে গেছে। তবে সত্যি বলতে কি, তোমার না, আমারও। মাধবী দুষ্টুমি ভরা হাসি নিয়ে এগিয়ে যায়। রনি আঁতকে ওঠে। এই দাঁড়াও, মা আছে কিন্তু বাড়িতে। তুমি চোখ বন্ধ করে চুপটি করে বসে থাকো। মাধবী এই কথা বলে রনির মাথাটা ওর বুকের মধ্যে টেনে নেয়। তারপর চুমু দিয়ে ভরিয়ে দেয় ওর মুখটা। আজকের জন্য এইটুকু, আমি চললাম। তুমি কিন্তু নিয়ম করে আমার কাছে যাবে, আর না হলে আমি চলে আসব। আর হি তোমার ওই আঠার শিশির ঢাকনাটা খুলে যায়নি তো? বলে খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে নেমে যায় মাধবী। এইভাবে দিন, মাস, বছর পেরিয়ে যেতে থাকে। সময়ের সাথে সাথে মাধবী আরও পরিণত হয়, কিন্তু তার দুষ্টু বুদ্ধি কমে না। দুজনেই একান্তে গল্প করার সুযোগ খোঁজে। গল্প আর আদরে সময় দ্রুত এগিয়ে চলে। মাধ্যমিক, পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার সেরা রেজাল্ট করে কল্যাণপুরের পাঠ চুকিয়ে মাধবীকে বাবার কাছে পড়তে যেতে হয় পুনেতে। রনিও তখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে পিএইচডি করতে ঢুকেছে। বিদায় বেলায় রনি তার ছাত্রীকে মনে পাড়িয়ে দেয় যে সে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা যেন হয়। চোখের জল বাঁধা মানে না। আমার সব মনে থাকে। আমি আরও কিছু শপথ নিয়েছিলাম। ভেবে দেখো, আমি নিশ্চয়ই সেগুলি পূরণ করব। মাধবীর কথার উত্তরে রনি মুখ ঘুরিয়ে নেয়। ছেলেদের চোখে জল আসা ঠিক নয়। রনির প্রিয় বিষয় কেমিস্ট্রি নিয়েই ভর্তি হয় মাধবী পুনের এক নামকরা কলেজে। কিছুদিনের মধ্যেই নাম করে ফেলে সে। সময় গড়িয়ে চলে, ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নেয়, পরীক্ষা দেয় এবং সাফল্যের সাথে সাথে এক্সিকিউটিভ পদে কোয়ালিফাই করে। মাধবী যখন তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ও রনি তখন কলেজে অধ্যাপক হিসাবে যোগ দিয়েছে। মাঝে মধ্যেই চিঠি যায় মাধবীর কাছে থেকে, কিন্তু ব্যস্ততার কারণে উত্তর দিতে পারেনি রনি। নতুন জায়গায় জয়েন করেই শক্ত হাতে প্রশাসনের হাল ধরে মাধবী। দুর্নীতি বন্ধে সবথেকে বেশি নজর দেয়। স্বাভাবিকভাবেই আমজনতার চোখের মণি হয়ে যেমন হয়ে ওঠেছে, তেমনই তার শত্রু সংখ্যাও বাড়তে থাকে। নানা সময়ে হুমকি আসতে থাকে।
নির্লজ্জ রাজনীতি আর তার মিথ্যার জয়কে না সাজাতে পেরে মাধবীকে শেষ করার পরিকল্পনা চলে। মানুষ ঝামেলা চায় না, সমাজবিরোধীরাও দমে না। বুকের ভিতর ভয় জমাতে তারা ওস্তাদ। নিজের ব্যক্তিত্বের জোরে সেসব হেলায় উড়িয়ে দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না। একদিন বাড়ি ফেরার সময় অন্ধকারে অ্যাসিড হামলার শিকার হতে হয় তাকে। মারাত্মকভাবে ঝলসে যায় মুখ। দ্রুত সরকারি তত্ত্বাবধানে ভর্তি হয় নামী হসপিটালে। দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর চিকিৎসকেরা তার ঝলসে যাওয়া অংশ ঠিক করার জন্য প্লাস্টিক সার্জারির সাহায্য নিলেন। দক্ষ চিকিৎসকদের নিখুঁত কসমেটিক সার্জারির গুণে মুখের চেহারা আমূল বদলে গেল। যদিও নিজস্ব মুখটা এলো না, সময় লেগে গেছিল অনেকখানি। ঝলসে যাওয়া মুখ নিয়ে তার রনিদার সামনে যাবে না বলেই থামিয়ে দিয়েছিল যোগাযোগ। সুস্থ হয়ে একসময় আবারও কাজে যোগ দিল মাধবী। মূলত তার অনুরোধ রেখেই কল্যাণপুরেই হোম পোস্টিং করা হলো। এত ঘটনা ঘটে গেলেও রনিদাকে জানিয়ে কখনো তাকে অযথা দুশ্চিন্তায় ফেলতে চায়নি সে। নতুন উদ্যমে আবারও কাজে লেগে যায় মাধবী। কল্যাণপুরে এসে দায়িত্বভার বুঝে নিল সেখানকার। রনিদাকে অবাক করে দেবে বলে তার নতুন পোস্টিংয়ের কথা জানালো না সে। আর আজ মেঘনা চাইতেই জল। রনিদা তার কলেজের সমস্যা নিয়ে এখানে। একদম চিনতে পারেনি তাকে। ফের দুষ্টু বুদ্ধি উকি মারে মাধবীর। তার নিজের মুখ তো নিজের কাছেই অপরিচিত। তাহলে এই সুযোগে রনিদাকে নিয়ে একটু মজা করলে অসুবিধা কোথায়? তাই ভদ্রলোককে পরের দিন একবার আসতে বলেছে। রনিদা জিজ্ঞেস করেছিল ব্যাপারটা কি খুব গুরুত্বপূর্ণ। তার জবাবে বলেছে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত। নেম প্লেট এখনও দপ্তরে আসেনি, তাই রক্ষে। ঠিক সময়েই এসেছে রনি। এই সময় মাধবীও ফাঁকা। দুজনের জন্য চায়ের ব্যবস্থা করতে বলে পুনরায় ভিতরে এলো সে। দেখুন রণদেববাবু, আপনি নিশ্চয়ই মাধবী চক্রবর্তীকে চেনেন। সে আমার বন্ধু। একই কলেজে পড়াশুনো করেছি, একই সাথে আমরা এই চাকরিতে জয়েন করেছি। আপনার কথা ওর কাছেই শোনা। হয়তোবা আপনার খারাপ লাগবে, তবুও বলতেই হচ্ছে। ওখানে ও একটা প্রেমিক জুটিয়ে নিয়েছে। শুনলাম ও বিয়েও করবে তাকে, এবং এ নিয়ে সে এতটুকু অনুতপ্তও নয়। আমি আমার সাধ্যমতো বুঝিয়েছি তাকে, জানেন, কিন্তু কোনো কাজ হয়নি। মাধবী সময় নিয়ে গুছিয়ে কথাগুলো বলে। ইতিমধ্যে চা চলে আসে। রনি চুপ করে চায়ে চুমুক দেয়। এখানে আসা অবধি আপনার নাম শুনেছি খুব। সত্যি কথা বলতে কি, আমি খুব ইমপ্রেসড। আপনি যদি রাজি থাকেন আমি আমাদের ভবিষ্যতের কথা ভাবতে পারি। মাধবী আবারও বলে, সরাসরি তাকায় রনির দিকে। যে মেয়ে নিমেষে সিদ্ধান্ত পাল্টায়, স্বাভাবিকভাবেই তার সঙ্গে সংসার করার প্রশ্নই ওঠে না। আর এটাও বলে রাখছি, বিয়ে যদি করতে হয় আপনাকেই করব, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে রনি। ফের গম্ভীর হয়ে কাগজে কিছু লিখতে থাকে। একটা খাম চেয়ে নিয়ে তার মধ্যে কাগজটা রেখে মুখ বন্ধ করে মাধবীর দিকে এগিয়ে দিল। আমার চরম সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি ওকে। দয়া করে এটি ওর কাছে পাঠানোর ব্যবস্থা করুন। আর আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আগামী মাসেই একটি শুভ দিন দেখে আমরা নতুন জীবন শুরু করতে পারি। আর কি সিদ্ধান্ত নিলেন জানাবেন। রনি চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে অনুরোধের ভঙ্গিতে বলে কথাগুলো। কথা শেষ হতে আর দাঁড়ায় না। নমস্কার জানিয়ে দ্রুত বেরিয়ে যায়। বজ্রাহতের মতো বসে থাকে মাধবী। অবাক হয়ে যায় রনিদার ব্যবহারে। যে মেয়েটাকে সে চেনেই না তার সমস্ত কথা বিশ্বাস করলো প্রমাণ ছাড়াই। মাধবীর ভালোবাসাকে সন্দেহ করলো। মাধবীর ভালোবাসাকে সন্দেহ করতে পারলো। এক কথায় রাজি হয়ে গেল ওই মহিলাকে বিয়ে করতে। এত ঠুনকো চরিত্র। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে চিঠির মুখটা খোলে। অতি প্রিয় দুষ্টু মাধু, চিঠিটা খোলার আগে পর্যন্ত আমাকে খুব গালাগালি দিচ্ছিলি না? আমি জানি আমি তোর কাছ থেকে বেরিয়ে আসার মুহূর্তে চিঠিটা তুই বের করে ফেলবি খাম থেকে। তুই ভেবেছিলি তোকে আমি চিনতে পারবো না।
আমি তোকে প্রথম দিনেই চিনেছি। তুই শুধু মুখটুকু পরিবর্তন করেছিস, কিন্তু তোর গোটা শরীরটাই আমার চেনা। আমি কিন্তু অপেক্ষা করেছিলাম এখনও তোর মাথা থেকে দুষ্টু বুদ্ধি খেলে দেখে কি না দেখার জন্য। আমার হাসি পাচ্ছিল যখন দেখলাম তুই না ভেবেই আমার চায়ে চিনি না দিতে বলে এসেছিলি। আমি চায়ে চিনি খাই না, এটা আমার মাধু ছাড়াই আর কে জানবে। কি মনে হচ্ছে দুষ্টুমিতে আমিও কিছু কম যাই না? বলতে পারিস সঙ্গদোষ। হঠাৎ মুখের প্লাস্টিক সার্জারি করার দরকার পড়লো কেন রে? বেশ, ওটা শুনবো পরে। আর আমাদের কথা হয়েই গেছে, বিয়েটা তাহলে সামনের মাসেই হচ্ছে তো? ইতি তোর রনিদা।